হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আজকে তোমাদের আবার সায়েন্সের ওপরে মক টেস্টটা হচ্ছে। তো কিছু অসুবিধার জন্য, মেনলি শরীর খারাপের জন্য তোমাদের ক্লাসগুলো কদিন করাতে পারিনি। তো আজ থেকে কিন্তু তোমাদের আবার এই যে মক টেস্টের সিরিজটা কিন্তু কন্টিনিউ করা হচ্ছে। তাহলে চলো, দেখো প্রথমে বলে রাখি 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 17 নভেম্বর। আজকে 2 নভেম্বর। তো তোমাদের পরীক্ষা কিন্তু আর 15 দিন সময় আছে। তো এই যে সিরিজটা আছে, মানে জেনারেল সায়েন্সের এই যে মক টেস্টের সিরিজটা আছে, এটা কিন্তু একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত কন্টিনিউ করা হবে। অনেকে কোশ্চেন করেছিল যে এক্সামে অ্যানালিসিস করানো হবে কিনা। দেখো, এক্সামে অ্যানালিসিস কিন্তু টেকনিক্যালি ব্যান্ড, ঠিক আছে। টেকনিক্যালি কিন্তু রেলের তরফ থেকে এক্সাম অ্যানালিসিস করানো ব্যান্ড আছে। তো এক্সাম অ্যানালিসিস করানো হয়তো সম্ভব হবে না, কিন্তু এই যে সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা, এটা কিন্তু একদম টিল পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমাদের কন্টিনিউ করা হবে। আর তোমাদের কিন্তু আবার এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েটের লেভেলের। তো সেটারও কিন্তু ক্লাস করানো হবে আগামী সপ্তাহ থেকে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে। কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন, যে একটি তারের রোধ যদি 10 ওহম হয় এবং এর ব্যাস যদি দ্বিগুণ করা হয়, তাহলে নতুন রোধ কত হবে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিসে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ব্যাস দ্বিগুণ করা। দেখো, ব্যাস মানে কি? ব্যাস মানে কিন্তু হচ্ছে এই যে তারটা আছে, সেই তারের যে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, তারের প্রস্থচ্ছেদ, বা যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা ক্রস সেকশন এরিয়া বলি। আচ্ছা, এবারে এই যে ক্রস সেকশন এরিয়া আছে, এর সাথে রোধের সম্পর্ক কি? দেখো, ক্রস সেকশন এরিয়ার সাথে কিন্তু রোধের যে সম্পর্ক আছে, সেটা কি? সেটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ, ব্যাসকে তো দ্বিগুণ করা হয়েছে, ব্যাসকে দ্বিগুণ করা হয়েছে, কিন্তু ব্যাসকে দ্বিগুণ করার ফলে এর যে রোধ আছে সেটা কত হবে? সেটা কিন্তু 1/4 টাইমস হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু কিসের জন্য বললাম, যেহেতু এই যে প্রস্থচ্ছেদের সাথে বা ক্রস সেকশন এরিয়ার সাথে বা ব্যাসের সাথে রোধের যে সম্পর্ক, সেটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এর ব্যাসকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে কি হবে? তাহলে না কিন্তু এর যে ক্রস সেকশন এরিয়া, মানে ক্রস সেকশন এরিয়াকে যদি দ্বিগুণ করা হয়, ব্যাসকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে এর যে রোধ আছে সেটা কি হবে? সেটা কিন্তু 1/4 হয়ে যাবে। তো সেক্ষেত্রে নতুন রোধ, দেখো আগে 10 ছিল, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তো আলটিমেটলি কত পাবো? আলটিমেটলি কিন্তু 2.5 ওহম পাবো। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। একটা নিউমেরিক্যাল দিয়েছে যে 220 ভোল্টেজে 1000 ওয়াট হিটারে যদি চললে কত কারেন্ট খরচা হবে, বা কত কারেন্ট আমাদের এখানে খরচা হবে, সেটা কিন্তু দিয়েছে। দেখো, এক্ষেত্রে কারেন্ট বের করতে গেলে, আই বের করতে গেলে কী করতে হয়? আমরা একটা ফর্মুলা জানি যে I = W/V হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ কতটুকু আমার হচ্ছে শক্তি খরচ হচ্ছে, মানে কতটুকু ওয়াট পুড়ছে, তা সেটাকে কি করতে হবে? সেটাকে কিন্তু আমাকে না ভাগ করতে হবে কত দিয়ে, আমাকে কিন্তু ভাগ করতে হবে যেটা আমাদের ভোল্টেজ থাকবে সেটা দিয়ে। তুমি যদি এটাকে কাটাকুটি করো, তো আলটিমেটলি কিন্তু তোমার অ্যান্সার 4.54 এরকম সামথিং আসবে। আমরা যদি অপশানটাকে দেখি, অপশানটাকে দেখলে দেখো এখানে কিন্তু আছে, অঙ্কটা করাও আছে। এই যে তোমরা চাইলে এখান থেকে ফর্মুলাটা দেখতেও পারো। তো এটা কিন্তু আলটিমেটলি কত আসছে? এটা কিন্তু আলটিমেটলি 4.5, ঠিক আছে, 4.54 অ্যাম্পিয়ার আসছে। আর এটাই কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে আলো বায়ু থেকে কাছে প্রবেশ করলে কোন ধর্ম অপরিবর্তিত থাকে। দেখো, সবার প্রথম কি বলছে? বায়ু থেকে কাছে। অর্থাৎ বায়ু থেকে কাছ মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ঘন মাধ্যম থেকে কিসে প্রকাশ করছে, বায়ু থেকে কাছে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে লঘু মাধ্যম থেকে, ঠিক আছে। আলো কি করছে না, লঘু মাধ্যম থেকে কিন্তু ঘন মাধ্যমে প্রবেশ করছে। আচ্ছা, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে এই যে ঘটনাটা, বা আলো যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে প্রবেশ করে, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রতিসরণ বলে থাকি। প্রতিসরণে কোন জিনিসটা পাল্টায় না? তো দেখো, অনেকবার তোমাদের বলেছি, প্রতিসরণে কিন্তু কম্পাঙ্ক, বা যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি, সেই ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি কিন্তু আনচেঞ্জড থাকে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন। আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি কোথায় সবথেকে ঘন হয়। দেখো, চৌম্বক ক্ষেত্র মানে এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কথা বলা হয়েছে। মনে করো এটা নর্থ এন্ড আর এটা হচ্ছে সাউথ এন্ড। তো আমরা জানি যে কি হয় না, এখান থেকে কিন্তু তোমার হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড যে লাইনগুলো হয়, সেগুলো কিন্তু এখান থেকে যায়। আর এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কোথায় সবথেকে বেশি হয়? তো মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ড যে লাইনগুলো হয়, সেগুলো কিন্তু মেরুতে, অর্থাৎ পোলে, চৌম্বক মেরুতে কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। এবার এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোর বৈশিষ্ট্য কি? এরা কিন্তু কখনো নিজেদেরকে ছেদ করে না, বা নিজেদের মধ্যে কিন্তু কোনো রকমভাবে একটার সাথে আর একটা মিশে যায় না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকের 5 নম্বর কোশ্চেন। দেখো, একটা নিউমেরিক্যাল বলেছে, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমাদের কিন্তু প্রচুর লেন্সের অঙ্ক আমি প্র্যাকটিস করিয়েছি। এবার কিন্তু তোমাদের করে দেখানোর সময় তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু বলে দেবো না। দেখো কি বলেছে নিউমেরিক্যালটা, যে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এবং বস্তু যদি 60 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে এর প্রতিচ্ছবির অবস্থান কত। দেখো, এক্ষেত্রে কিন্তু লেন্সের অঙ্কটা
সেক্ষেত্রে লেন্সের বদলে কিন্তু এরা দর্পণ দিয়েছে। দর্পণের ফর্মুলাও কিন্তু তোমাদের অঙ্ক করানো হচ্ছে, যে 52টা ক্লাস তোমাদের করানো হয়েছিল জেনারেল সায়েন্সের উপরে, একদম 0 টু হিরো লেভেল পর্যন্ত। সেখানে কিন্তু এই যে অঙ্কটা, মানে এই যে লেন্সের অঙ্ক বা এই যে দর্পণের অঙ্ক, এগুলো কিন্তু শেখানো হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো। দেখো এখানে কিন্তু পড়া আছে, কিন্তু এটা কেউ দেখবে না। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে সূর্যের আলোকরশ্মি বায়ুমণ্ডলে বেঁকে যাওয়ার পেছনে কারণটা কি। মানে একটু আগে আমরা বললাম যে কি হয় না, আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু তার যে তার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা কি বলি, পরিবর্তনটাকে কিন্তু আমরা প্রতিসরণ বলি বা রিফ্র্যাকশন বলি এই ঘটনাটাকে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে কোন রশ্মি ত্বকে ভিটামিন ডি উৎপন্ন করে। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলট্রাভায়োলেট রেজ বা ইউভি রেজ। এই ইউভি রেজের কাজ কি, ইউভি রেজের কাজ কিন্তু হচ্ছে আমাদের বডির মধ্যে যে ভিটামিন ডির যে সংশ্লেষণ হয় সেটাতে সাহায্য করা। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বৈদ্যুতিক মোটর কোন নীতির ওপরে কাজ করে। ফ্যারাডের তত্ত্ব, লেন্জের সূত্র, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, নাকি ওহমের সূত্র। তো দেখো ফ্লেমিংয়ের যে বাম হস্ত নিয়ম, তার ওপরেই কিন্তু এই যে বৈদ্যুতিক মোটর সেটা কাজ করে থাকে। ফ্লেমিংয়ের দুটো নিয়ম আছে, একটা বাম হস্ত নিয়ম আর একটা ডান হস্ত নিয়ম। তো এই যে দুটো হস্ত নিয়ম আছে বা দুটো যে থাম রুল আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখতে হবে ফ্লেমিংয়ের যে বাম হস্ত নিয়ম আছে বা বাঁ হাতের নিয়ম আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বৈদ্যুতিক মোটর বা আমরা যেগুলোকে বাড়িতে দেখি যে মোটরগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু কাজ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত ঘন্টা। দেখো এটাকে কিন্তু আমরা কি ফরম্যাটে পেয়েছি, আমরা এটাকে পেয়েছি যে 3.6 × 10⁶ এই ফরম্যাটে পেয়েছি। এখানে দেখো সেই ফরম্যাটটা নেই, তাহলে আমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এখান থেকে পয়েন্টটা তুলতে হবে। পয়েন্টটা তুললে এখানে কত হচ্ছে, 1টা 10 হচ্ছে। তো এটা দিয়ে তুমি যদি এটাকে কাটো, তাহলে কত হচ্ছে, 10⁻, একটা 6টার থেকে কিন্তু একটা কমে গেল, মানে 10⁵। মানে আমরা বলতে পারি যে 1-এর পরে আমাদের এই যে 36টা আছে, সেই 36-এর পরে কতগুলো শূন্য হবে, 36-এর পরে কিন্তু 5টা শূন্য হবে। তো কোথায় আছে দেখো, এটা কিন্তু যে অপশান নাম্বার সি এটাতে আছে, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 10 নম্বর কোশ্চেন। দেখো কেমিস্ট্রি থেকে কি বলেছে, যে একটি দ্রবণে হাইড্রোজেনের ঘনত্ব m হলে pH 3 হবে, 4 হবে, 5 হবে, নাকি 6 হবে। দেখো এক্ষেত্রে এই যে ঘনত্বটা আছে, এই ঘনত্বটা কিন্তু এখানে পড়েনি। তো দেখো এক্ষেত্রে কিন্তু পিএইচটা কত ছিল, এক্ষেত্রে কিন্তু পিএইচটা ছিল 10⁻⁻4। ঠিক আছে, তো এক্ষেত্রে তাহলে হাইড্রোজেনের পিএইচ কত হবে, তো সঠিক অ্যান্সার কত হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোজেনের যে পিএইচ সেটা কিন্তু 4 হবে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে লোহায় মরিচা ধরার জন্য কোনটা প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, জল প্রয়োজন, উভয় প্রয়োজন, নাকি নাইট্রোজেন প্রয়োজন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু জলে উভয়ই প্রয়োজন, অক্সিজেন এবং জল দুজনেই কিন্তু প্রয়োজন আছে এই যে লোহায় মরিচা পড়ার জন্য বা রাস্টিংয়ের জন্য। এই যে কোশ্চেনটা আছে, যে কোশ্চেনটা এখানে ঠিকঠাক মতো প্রিন্ট পড়েনি, এটা তোমাদের অন্য কোনো ক্লাসে বা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। এখানে যেহেতু কোশ্চেনটা ঠিকঠাক পড়েনি, তো তোমাদের বুঝতে কিন্তু প্রবলেম হতে পারে। নেক্সট দেখব আজকের 11তম কোশ্চেন তো হয়ে গেল। 12তম কোশ্চেন কি বলেছে, যে কোন যৌগে কোভ্যালেন্ট বন্ড দেখতে পাওয়া যায়। দেখো কোভ্যালেন্ট বন্ড মানে কি, কোভ্যালেন্ট বন্ড মানে কিন্তু হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ যেটা কিন্তু দুটো নন মেটালের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, তো দুটো নন মেটালের মধ্যে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, যদি আমরা অপশানগুলোকে ফলো করি, তাহলে আমরা দেখব কে বিআর। কে মানে কি, কে মানে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম কিন্তু একটা মেটাল, আর বিআর মানে ব্রোমিন, ব্রোমিন একটা নন মেটাল। তো একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে কেমন বন্ডিং হয়, সেক্ষেত্রে কিন্তু আয়নিক বন্ধন হয়, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি, তো ওটা তো হলো না। ঠিক আছে, MgCl, দেখো Mg একটা মেটাল, ক্লোরিন একটা নন মেটাল, এটাও হবে না। আর NaClও কিন্তু হবে না, তার কারণ এখানে কিন্তু একটা মেটাল আছে। তো একমাত্র কিন্তু হাইড্রোজেন হবে, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে কী করতে হচ্ছে, হাইড্রোজেনের কিন্তু এক্ষেত্রে দুটো হাইড্রোজেনের মধ্যে পেয়ারিং হচ্ছে আর সমযোজী বন্ধন কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সোডিয়াম ধাতু কেরোসিনে রাখা হয় কেন। সোডিয়াম ধাতু কেরোসিনে রাখা হয় কেন, তো সবার প্রথম জলে দ্রবীভূত হয় তাই, বাতাসে অক্সিজেনে জ্বলে যায় তাই, কেরোসিনে অক্সিজেন নেই তাই, নাকি বি এবং সি উভয়। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি এবং সি উভয় কিন্তু হয়ে যাবে। সোডিয়াম ধাতু কিন্তু অনেক বেশি রিয়াক্টিভ, সেই কারণের জন্য কিন্তু বাতাসের সংস্পর্শে এলে এটা জ্বলে ওঠে, সেই কারণের জন্য কিন্তু এটাকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে CH4 এবং C2H6 এই ধরনের যৌগ, এগুলো একই ধরনের যৌগ, তার কারণ কি। দেখো এই যে CH4 আছে, অর্থাৎ মিথেন আছে CH4, আর এক্ষেত্রে C2H6, ঠিক আছে, এই যে যৌগটা আছে এইগুলো একই রকম যৌগ, তার পেছনের কারণ কি। এগুলো একই সিরিজে আছে, একই পরমাণু সংখ্যা আছে, নাকি সমগোত্রীয় সিরিজের অন্তর্ভুক্ত। তো দেখো এগুলো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এরা কিন্তু সমগোত্রীয় সিরিজের অন্তর্গত। ঠিক আছে, কি আছে না, সমগোত্রীয়
সমগোত্রীয় সিরিজের অন্তর্গত। এবার কোশ্চেনটা হচ্ছে কোন সিরিজের অন্তর্গত? তো এটা কিন্তু আমরা যে জানি যে CnH2n+2 এই যে সিরিজ আছে এই সিরিজের কিন্তু অন্তর্গত। আমরা যদি দেখি তো কার্বনের যে নাম্বার সেটাকে আমরা 1 ধরছি, তাহলে কার্বনের নাম্বার 1 ধরলে এখানে C1, তারপরে H 2 গুণ 1 + 2, তো C এটা কিন্তু H4 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে কিন্তু বলে হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে কিন্তু বলা হয় অ্যালকাইন। ঠিক আছে। এবার দেখো, এবার যদি আমরা এখান থেকে খেয়াল করি, তো যদি আমরা দেখি, এগুলোকে বলা হয় অ্যালকেন। ঠিক আছে, এই যে সিরিজটা আছে, যে সিরিজের মধ্যে এই দুটো একসাথে বিলং করে, এই যে সিরিজটা, এটাকে কিন্তু অ্যালকেনের সিরিজ বলা হয়ে থাকে, যার সাধারণ ফর্মুলা কিন্তু CnH2n+2। আচ্ছা, এবার দেখো, যদি আমরা কার্বনের ভ্যালেন্সি 2 ধরতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো? 2 হতো। এক্ষেত্রে 2 গুণ 2 হতো 4, আর প্লাস এখানে 2, তো এখানে কিন্তু আমরা পেতাম C2H6। ঠিক আছে। তো এটা কিন্তু ইথেনের সংকেত হয়ে যেত, এটা কিন্তু ইথেনের সংকেত হয়ে যেত। তো এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো কিন্তু সবই একটা গ্রুপের মধ্যে পড়ছে। কোন গ্রুপের মধ্যে পড়ছে? এটা কিন্তু যে অ্যালকেন গ্রুপ, অর্থাৎ যাদের পারমাণু মানে যাদের ফর্মুলা CnH2n+2 এই গ্রুপের মধ্যে পড়ছে। এগুলো কিন্তু সমগোত্রীয় বা হোমোলোগাস গ্রুপের মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে? এটা কিন্তু একটা পিওয়াইকিউ কোশ্চেন, যে অক্সিজেন গ্যাসের ঘনত্ব বায়ুর তুলনায় কেমন হবে? কম হবে, বেশি হবে, সমান হবে, নাকি নির্ধারণ করা যাবে না? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা বায়ুর তুলনায় অবশ্যই বেশি হবে। এই কারণটার জন্য কিন্তু অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেন আছে, নিচে ওপরে সব জায়গাতেই আছে। হাইড্রোজেনের ঘনত্ব কিন্তু কম হয়, সেই কারণের জন্য কিন্তু হাইড্রোজেন আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, যে পিএইচের মান 7 এরকম দ্রবণটা কেমন দ্রবণ হবে? তো এটা কিন্তু নিরপেক্ষ দ্রবণ হবে, আমরা জানি। 7-এর কম হলে কি হয়? 7-এর যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বেসিক হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ সেটা কিন্তু ক্ষারীয় হয়ে যায়। 7-এর যদি কম হয় তাহলে সেটা কি হয়? তাহলে কিন্তু সেটা অ্যাসিডিক হয়। আর যদি 7 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা নিউট্রাল হয়, যেরকম জল, যেটাকে আমরা নিরপেক্ষ বলে থাকি বা প্রশমিত দ্রবণ বলে থাকি। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 17তম কোশ্চেন কি বলেছে? যে নিম্নের কোন ধাতুটি ক্ষারীয় ধাতু? ক্ষারীয় ধাতু মানে কি? ক্ষারীয় ধাতু মানে কিন্তু হচ্ছে এটা একটা অ্যালকালি মেটাল, অর্থাৎ এদের যে অবস্থান সেটা কিন্তু পর্যায় সারণীর কোথায়? পর্যায় সারণীর যে গ্রুপ নাম্বার 1 আছে সেখানে কিন্তু এরা অবস্থান করছে। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম। সোডিয়াম মানে কত? সোডিয়াম মানে কিন্তু হচ্ছে 11। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি সেক্ষেত্রে কিন্তু পাবো 2, 8 আর 1। এই যে লাস্ট শেলে কতগুলো ইলেকট্রন থাকে সেটা কিন্তু তার গ্রুপ নাম্বারকে ডিনোট করে। তো এটা কিন্তু 1, অর্থাৎ এটা কিন্তু 1 নম্বর গ্রুপে অবস্থিত। এটা একটা ক্ষারীয় ধাতু। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে কি কোশ্চেন করা হয়েছে? যে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা তো একদম সোজা একটা প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জায়গা আছে, সেখান থেকে যে বিটা সেল আছে, সেই বিটা সেল থেকে কি হয় না, এই অগ্নাশয় কিন্তু খরিত হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের বডিতে যে ব্লাড সুগার লেভেল, সেই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে থাকে। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন, যে মানব শরীরে ইউরিয়া কোথায় গঠিত হয়? তো ইউরিয়া কোথায় গঠিত হয়? ইউরিয়া কিন্তু যকৃতে গঠিত হয়ে থাকে। ইউরিয়া কি? ইউরিয়া কিন্তু মানব শরীরে এক রকমের বজ্র পদার্থ বা ওয়েস্ট আমরা বলতে পারি। নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা, নেক্সট প্রশ্ন যার আগে, এই যে ইউরিয়া আছে, এই ইউরিয়ার যে সংকেত আছে, ঠিক আছে, ইউরিয়ার সংকেত, তোমাদের কিন্তু সংকেতের উপর একটা ক্লাস করানো হয়েছিল। তো এই যে সংকেত আছে, এই সংকেতটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে? আজকের 20তম কোশ্চেন, যে মানুষের শরীরে সবথেকে শক্ত টিস্যু কোনটা? অস্থি, পেশি, কার্টিলেজ নাকি ত্বক? প্রত্যেকটাই কিন্তু টিস্যু বা আমরা বলতে পারি কলা। তো এর মধ্যে সবথেকে বেশি শক্ত কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অস্থি। আচ্ছা, এগুলো কেমন ধরনের টিস্যু? এগুলো কিন্তু কানেকটিভ টিস্যু, অর্থাৎ এগুলো কিন্তু একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গকে যোগ করে। ঠিক আছে। আচ্ছা, এখানে রক্ত আছে, দেখো এখানে কার্টিলেজ আছে। কার্টিলেজ কিন্তু সবথেকে বেশি নরম হয়ে থাকে, আর এক রকমের কিন্তু লিকুইড কানেকটিভ টিস্যু হয়ে থাকে। সেই লিকুইড কানেকটিভ টিস্যু কোনগুলোকে বলা হয়? লিকুইড কানেকটিভ টিস্যু কিন্তু রক্তকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তো লোহিত রক্তকণিকার গড় আয়ু কিন্তু 120 দিন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে উদ্ভিদের ট্রান্সপিরেশন কোথায় ঘটে? আচ্ছা, ট্রান্সপিরেশন মানে কি? ট্রান্সপিরেশন মানে কিন্তু হচ্ছে বাষ্পীভবন, অর্থাৎ গাছের বডি থেকে কিন্তু প্রয়োজনের যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা বাইরে বের করে দেওয়ার যে ঘটনা, সেটাকেই কিন্তু ট্রান্সপিরেশন বলা হয়। আর ট্রান্সপিরেশন কিন্তু পাতার যে স্টোমাটা আছে সেই পাতার স্টোমাটা থেকে করা হয়। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন, আজকে 23তম কোশ্চেন, যে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাধাগ্রস্ত হয়? তো সেই ভিটামিনের যদি অভাব থাকে তাহলে কিন্তু রক্ত বা ব্লাড ক্লটিং হবে না। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি, আর এক্ষেত্রে আমরা রক্তের একটা উপাদানও থাকে, সেটাকে আমরা প্লেটলেট বলি বা অনুচক্রিকা বলি, যেটা কিন্তু দুটো মিলে একটাই কাজ করে। সেটা কি? সেটা কিন্তু হচ্ছে রক্তকে জমাট বাঁধানো।
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 24তম কোশ্চেন, যে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে, নিউক্লিয়াসে, রাইবোজোমে নাকি সাইটোপ্লাজমে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু পাতার ক্লোরোফিলের মধ্যে ঘটে থাকে, আর এই পাতার যে ক্লোরোফিল সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যেই থেকে থাকে। ক্লোরোফিলে কোন রঞ্জক পদার্থটা থাকে? সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম থাকে বলেই কিন্তু ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ হিসেবে কী করতে পারে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের 25তম কোশ্চেন, যে ডিএনএর প্রথম আবিষ্কার কে করেন? তো এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অনেকে এটার যে অ্যান্সার সেটা কিন্তু ওয়াটসন আর ক্লিক করবে। দেখো, ওয়াটসন আর ক্লিক কিন্তু ডিএনএর যে ডবল হেলিক্স মডেল আছে, অর্থাৎ এই যে মডেলটা আছে ডিএনএর, এই যে মডেলটা ডবল হেলিক্স মডেল, এই ডবল হেলিক্স মডেলের আবিষ্কারক কিন্তু ওয়াটসন আর ক্লিক, কিন্তু এটার যে রিয়েল আবিষ্কারক সেটা কিন্তু সিঙ্গেল হেলিক্স মডেল, বা আমরা বলতে পারি শুধু মডেল যেটা দিয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু মিসার হয়ে যাবে, যিনি কিন্তু এই ডিএনএর প্রথম যে তত্ত্বটা সেটা কিন্তু উদ্ভাবন করেছিলেন। তো আজকে এই অবধি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।